আজকে আমরা তোমাদের জন্য 2016 সালে মুক্তি পাওয়া একটা অসাধারণ চাইনিজ মুভির গল্প নিয়ে এসেছি, যার নাম হলো ফানি সকার। এটা ছিল মূলত একটা চাইনিজ স্পোর্টস কমেডিয়ান মুভি, যেখানে এমন একটা দলকে দেখানো হয়েছে যে দলের সকল প্লেয়ার ছিল এক একটা গাধার দল। তারা প্রত্যেকটা ম্যাচেই খেলতে নামতো অনেক জোশ নিয়ে, বাট খেলতে নামার পর খেলার মাঠে বসে তারা এমন এমন কাণ্ড করতো যার কারণে তাদের টিম ক্যাপ্টেনকে পড়তে হতো অনেক লজ্জার মুখে। এমনকি তাদের টিমে প্রত্যেকটা প্লেয়ার খেলার মাঠে বসে এমন এমন কাণ্ড করতো যেটার কারণে তারা নিজেদের অজান্তেই হয়ে গেছিল পুরো দেশের সোশ্যাল মিডিয়া এবং পুরো দেশের মানুষের কাছে অনেকটা বেশি ভাইরাল, যার কারণে তাদের দেশের সাধারণ জনগণ তাদেরকে নিয়ে অনেক বেশি ট্রোল করতো। এই ভাইরালটি অবশ্য তাদের খেলার কারণে তারা হয়নি, তারা হয়েছিল তাদের খেলার মাঠে বসে আজগুবি কর্মকাণ্ডের কারণে। কিন্তু তাদের টিম ক্যাপ্টেন চায় তাদের সকলকে সাথে নিয়ে তারা এই দেশের সবচেয়ে শক্তিশালী ফুটবল টিমটি গঠন করতে, কিন্তু সে কি তার এই অবদত্ত টিমটাকে মানুষ করতে পারছিল আর এদেরকে নিয়ে তার স্বপ্নটাকে পূরণ করতে পারছিল? এইটা দেখবো আজকের এই মুভিতে। তো চলুন ঘুরে আসা যাক অসাধারণ একটা চাইনিজ মুভির গল্প থেকে। তো গল্পটি শুরু করা হয় চায়না একটা ফুটবল মাঠকে দেখিয়ে, যেখানে দাঁড়িয়েছিল পুরো একটা টিম। হ্যাঁ, এইটাই সেই অবদত্ত টিমটা। এখানে এসে দেখা যায় যে তাদের কোচ তাদের সকল প্লেয়ারদের চুল ধরে টানছিল, যে তারা কোনো একটা গবেষণা করে পেয়েছে তাদের মাথার চুল যদি তারা ধরে টানে তাহলে তাদের সমস্ত শক্তি, মানে সমস্ত শক্তিগুলো বিকশিত হবে, তাদের সমস্ত শক্তি অনুভব করতে পারবে। এরপরে আমাদেরকে একটা ক্লাব দেখানো হয়, এটার নাম ছিল ভিক্টোরি ফুটবল ক্লাব। পূর্বে এই ক্লাবটির অবস্থা অনেকটা ভালো থাকলেও বর্তমানে এই ক্লাবটি অনেক শোচনীয় অবস্থায় রয়েছে। বর্তমানে এই ক্লাবটি খেলার মান অনেক খারাপ হওয়ার কারণে তাদের আর্থিক অবস্থা অনেকটাই খারাপ, আর এর কারণেই এই ক্লাবের বেস্ট প্লেয়ারদেরকে অন্য ক্লাবের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে। যেদিকে এই ক্লাবটি তার সমস্ত জৌলস হারিয়ে একেবারে নিঃস্ব, এদিকে তারা একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করেছে, যেখানে 0 গোল 0 উইন এবং 0 পয়েন্টের নতুন একটা বিশ্ব রেকর্ড। এরই মাধ্যমে আমাদের এই দলের সমস্ত প্লেয়ারদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়। তাদের মধ্যে প্রথম জনের নাম হচ্ছে বিগ হেড। এটা আসলে তার নাম নয়, আসলে সে তাদের মাঝে এই নামেই পরিচিত। সে বেশি পরিচিত তার রাগের কারণে। একটা সিজনে সে 25টা লাল কার্ড খেয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে সে নাম লিখে, কারণ আজ পর্যন্ত এতগুলো লাল কার্ড কোনো প্লেয়ারই পায়নি। কিন্তু তার পরের জন্য কিন্তু কম যায় না, সেও কিন্তু গিনিস বুক অফ ওয়ার্ল্ডের নাম লিখেছে। সেটা হলো তার লম্বা হওয়ার কারণে, আর অতিরিক্ত লম্বা হওয়ার কারণে তাকে সবাই লিটল ড্রাগন নামে ডাকে। তবে তার সমস্যা হলো সে প্রায় সময় ইনজুরিতে চলে যায়। এর পরের জনের নাম হচ্ছে প্রিবি বা প্রিটি বয়, আর তার এমন নাম দেওয়ার কারণ হচ্ছে তার সাজসজ্জার দিকে যতটা মনোযোগ ফুটবলের দিকে তার একটুও নেই। সে নিজেকে খেলার থেকে বেশি পরিপাটি রাখতেই ব্যস্ত রাখে। তার পরের জনের নাম হচ্ছে ফ্যাটি। ফুটবল খেলার জন্য তার রক্তে মিশে আছে। এই ফুটবল খেলাটা ফ্যাটির জান প্রাণ হলেও সে অল্পতেই অনেক বেশি হাঁপিয়ে যায়, তাই সে ফুটবল খেলায় বেশি একটা ভালো পারফর্ম করতে পারে না। এরপর আমরা ন্যান নামে একটা মেয়েকে দেখতে পাই। যদিও এই মেয়েটি ভিক্টোরি দলের কোনো খেলোয়াড় ছিল না, কিন্তু সে এই দলের বড় একটা অংশের সাথে জুড়ে আছে, কারণ সে ছিল এই ভিক্টোরি দলের অনলি ফ্যান। এই ভিক্টোরি দলটি হারুক কিংবা জিতুক, সে সবসময় এই দলের সাথে থাকে। তবে সবার শেষে আমাদের সাথে পরিচয় করে দেওয়া হয় ক্যাপ্টেন স্যাম নামে একটা ব্যক্তির সাথে। স্যামের বয়স ছিল 38 বছর, তবে ক্যাপ্টেন স্যামই হলো এই ভিক্টোরি দলের সবচেয়ে বড় শক্তি। সে একদিন জাতীয় দলে খেলতো। এরপর আমাদেরকে ভিক্টোরি দলের বর্তমান অবস্থা সম্পর্কে জানানো হয়। একটানা প্রায় কয়েক মাস হতে চলেছে এই টিমে আর্থিক অবস্থা এতটাই খারাপ যে এই টিমে কেউই এখন আর বেতন পায় না। একসাথে ক্লাবে বিদ্যুৎ বিল এবং পানির বিল না দেওয়ার কারণে তাদের বিদ্যুৎ এবং পানির সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। তারা যখন এই সকল বিষয় নিয়ে চিন্তিত ছিল, তখন সেখানে একটা শাওলিন নামের মেয়ে চলে আসে। শাওলিন হলো এই ক্লাবের চেয়ারম্যান। সে এখানে এসে বলে সে খবর পেয়েছে তাদের কোচ নাকি বাসে করে চলে যাচ্ছে। কিন্তু এই কথা শুনে ওইখানকার প্লেয়াররা খুব অবাক হয়ে যায়, আর তারা কিছু বুঝে ওঠার আগেই শাওলিন ওখান থেকে দৌড়ে চলে যায়, আর সে সেই বাসটির পিছনে দৌড়ানো শুরু করে। সৌভাগ্যবশত বাসটি একসময় একটা স্থানে গিয়ে থামে, আর সে বাসটির সামনে গিয়ে দাঁড়িয়ে যায়। এরপর সে তাড়াতাড়ি করে বাসের মধ্যে গিয়ে সোজা তার কোর্সে গেলে একটা জোরে চল লাগিয়ে দেয়। তারপর জিজ্ঞাসা করে, আপনি কিভাবে আপনার পুরো টিমকে ছেড়ে পালিয়ে যাচ্ছেন? আপনি কি ভুলে গিয়েছেন আপনাকে টিমের প্রত্যেকটা প্লেয়ার কতটা সম্মান করে? আপনি কিনা আমাদেরকে কিছু না জানিয়েই পালিয়ে যাচ্ছেন? দলের খারাপ সময় যদি আপনার পাশে না থাকেন তাহলে আপনি কেমন কোচ? তার উপরে আবার আমার বাবা আপনার জন্য কি করেছে সেটা ভুলে গিয়েছেন? কিন্তু কোচ এখানে তার কোনো কথার জবাব দেয় না। শাওলি এখানে মন খারাপ করে বাস থেকে নেমে যায়। এরপর আমাদেরকে একটা অ্যাড এজেন্সি দেখানো হয়, যেখানে একটা কর্মী ছিল লি নামের একটা ব্যক্তি। সে তার কোম্পানির জন্য নতুন একটা আইসক্রিমের অ্যাড বানিয়েছিল, কিন্তু সে আইসক্রিমের অ্যাডটা এতটাই বাজে হয় যে কারণে তার বস তাকে বকাঝকা করে কোম্পানি থেকে বের করে দেয়। এরপরে বস জুন নামে একটা ব্যক্তিকে
তার তৈরি বিজ্ঞাপনটাও দেখাতে বলে। জুন অনেক আত্মবিশ্বাসের সাথে তার কাজটি দেখাতে থাকে। এরপর আমরা ভিক্টোরি দলটাকে দেখতে পাই। তাদের সমস্ত দামি দামি জিনিস একে একে বিক্রি হয়ে যাচ্ছে। তারা তাদের ভবিষ্যৎ নিয়ে অনেক বেশি চিন্তিত, কারণ তারা এই টিমের কোনো ভবিষ্যৎই দেখতে পাচ্ছে না। আর তখনই ক্যাপ্টেন স্যাম বলে, এই দুঃসময় আমাদের সকলকে একসাথে থাকা উচিত। তোমরা দেখবে আমাদের চেয়ারম্যান শাওলি ঠিকই আমাদের জন্য কোনো না কোনো একটা উপায় খুঁজে নিয়ে আসবে। এরপরে তারা শাওলির কাছে যাওয়ার জন্য প্রস্তুত হয়। তখনই তারা দেখে করিডোরে শাওলির মতো দেখতে অদ্ভুত ভঙ্গিতে কেউ একজন দাঁড়িয়ে আছে। সে তার কাছে থাকা কোনো একটা নোটিশ বোর্ডে একটা কাগজ লাগিয়েছে। তো তখন তারা সেই মেয়েটিকে দেখে ভীষণ ভয় পেতে থাকে। এরপর নোটিশ বোর্ডের কাছে এগিয়ে যেতে স্যাম দেখতে পায় সেখানে কোনো একটা নোটিশ লাগানো আছে। সেখানে লেখা ছিল, ভিক্টোরি ক্লাব যদি তাদের লোনের 2 লক্ষ টাকা পরিশোধ করতে না পারে তাহলে তাদের মেম্বারশিপ ক্যান্সেল করা হবে। এই নোটিশ দেখে তারা সকলে খুব বেশি চিন্তায় পড়ে যায়। কিন্তু এদিকে আবার তাদের শাওলির ভূতের মতো ব্যবহারটি ভাল লাগছিল না। এরপরে আবার শাওলি ভূতের মতো করে এসে বলে এবারও তারা কোনো বেতন পাবে না। এটা বলেই শাওলি তার নিজের রুমে চলে যায়। এরপর স্যাম তাদের সকলকে একত্র করে বলে যে তাদের খেলাটির উপর অনেক কিছুই নির্ভর করছে। কালকে খেলাটিতে তাদেরকে জয়ী হতেই হবে। আর এই খেলার থেকে যদি একটু ভালো পারফর্ম করা যায় তাহলে আস্তে আস্তে তারা একটা ভালো পজিশনে যেতে পারবে। বাট খেলাটাকে ডেভেলপ করার প্রয়োজন এবং ম্যাচটাকে উইন করা প্রয়োজন। এভাবেই যদি কিছু টাকা জমে যায় তাহলে তাদের ক্লাবটাকে তারা আবার নতুন করে গড়তে পারবে। কিন্তু সে সময় তাদের কাছে খেলার কোনো সরঞ্জাম ছিল না, আর তাদের হাতে তো কোনো টাকাই নেই। এখন তারা এই সরঞ্জামগুলো কিভাবে জোগাড় করবে? স্যাম তাদের সাথে মিলে একটা প্ল্যান করতে থাকে। এরপর তাদের সাথে থাকা সকলেই স্যামের বুদ্ধিতে পাশে থাকা একটা কনস্ট্রাকশন সাইডে চলে যায়, যেখান থেকে তারা অতি সাবধানতার সাথে লোহা চুরি করে আনে। কিন্তু তখনই এমন সময় একটা সিকিউরিটি চলে আসে এখানে। কিন্তু সেই সময় ফ্রেডি এসে সিকিউরিটিকে কোনো মতে সামলে নেয়। আসলে কনস্ট্রাকশন সাইটটির মালিকই হলো ফ্রেডির পরিবার, তাই তাকে দেখা সিকিউরিটি আর বেশি একটা চেক করে না। এরপর তাদের ওই লোহা চুরি করা শেষ হলে সেই লোহাগুলো নিয়ে একটা শপে গিয়ে বিক্রি করে দেয়। সেই শপ থেকে যে টাকা পায় সেই টাকা দিয়ে তাদের খেলার সকল সরঞ্জাম কিনে ফেলে এবং পরের দিনের ম্যাচের জন্য প্রস্তুতি নিতে থাকে। এরপরে আমরা সেই লি নামক ব্যক্তিকে দেখতে পাই, যে কিনা একটা অ্যাড এজেন্সিতে কাজ করত। লি এখানে তার ছেলেকে নিয়ে ছোট্ট একটা দোকানে খেতে এসেছে। লি আসলে বর্তমানে সিঙ্গেল। তার ওয়াইফের সাথে তার অনেকদিন আগেই ডিভোর্স হয়ে গিয়েছে, আর তার ছেলে তার ওয়াইফের সঙ্গেই থাকে। তবে লিকে তার ছেলে ভরণ পোষণের জন্য প্রত্যেক মাসেই বেশ কিছু টাকা দিতে হয়। তবে লি প্রায় সময় সেটা দিতে পারে না। তবে আজ তার ছেলে তার কাছে পিৎজা খাওয়ার বাহানা করলেও সে তার ছেলেকে পিৎজা না খেতে দিয়ে রামেন খেতে দেয়। আসলে তার কাছে টাকা কম থাকায় সে পিৎজা বদলে তার ছেলেকে রামেন খেতে দিয়েছে। সে তার ছেলেকে বলে এখানকার পিৎজা নাকি একেবারেই মজা নয়, বরঞ্চ এখানকার রামেন নাকি অনেকটা টেস্টি। আর ঠিক এই সময় লির ওয়াইফ চলে আসে, আর লির ওয়াইফ লিকে অনেক বকাঝকা করে তার ছেলেকে জাঙ্ক ফুড খেতে দেওয়ার জন্য। বাট বেচারা লি এখানে কি করবে? এখানে সবচেয়ে সস্তা তো এই জাঙ্ক ফুডই পাওয়া যায়। তারপর তার ওয়াইফ তাকে জিজ্ঞাসা করে এই মাসে ভরণ পোষণের জন্য তার টাকা কোথায়। তারপর লি সঙ্গে সঙ্গে তার ওয়াইফকে টাকা দেয়। তার ওয়াইফ তাকে বলে তুমি এ মাসেও 2000 টাকা কম দিয়েছো, এমন করলে কিন্তু আমি কোর্টে গিয়ে কমপ্লেন করবো। তবে লি তাকে কোনো মতে এবারের মতো মানিয়ে নিতে বলে, আর উল্টো লি তার ওয়াইফের কাছ থেকে 500 টাকা ধার নেয়। এরপর তার ওয়াইফ রাগান্বিত হয়ে সেখান থেকে তার ছেলেকে নিয়ে চলে যায়। এরপর লি তার ফোনে নিউজ পড়তে থাকে, যেখানে ভিক্টোরি ক্লাবের নামেও একটা নিউজ ছিল। নিউজটি পরে লি জানতে পারে ভিক্টোরি ক্লাব এখনো পুরোপুরিভাবে দেউলিয়া হয়নি, তারা এখনো খেলে যাচ্ছে। নিউজটি পরে সে বলে এটা হলো তার জন্য মোক্ষম সুযোগ। এর পরের দেশে আমরা ভিক্টোরি ক্লাবের প্র্যাকটিস সেকশনে লিকে দেখতে পাই। এখানে লি বলে সে তাদের ক্লাবের চেয়ারম্যান শাওলির সাথে দেখা করতে চায়। শাওলির জন্য তার কাছে একটা ব্যবসায়িক প্রস্তাব রয়েছে। এই কথা শুনে তারা অনেক বেশি খুশি হয়ে যায় এবং মনে মনে ভাবে লি হয়তো তাদের জন্য স্পন্সর নিয়ে এসেছে, তাই তাকে অনেক সম্মানের সাথে ভিতরে নিয়ে যায় তারা সকলে মিলে। এখানে চেয়ারম্যানও লিকে দেখে অনেক খুশি হয়। সে আরো বলে তাদের ক্লাবের অবস্থা যাই হোক, কিন্তু তাদের 7 বছর পুরনো একটা রেকর্ড আছে। একথা শুনে লি বলে তো যাই হোক, বর্তমানে এরা জঞ্জল ছাড়া আর কিছুই না। এখানে লির এমন কথা শুনে শাওলি সঙ্গে সঙ্গে রেগে যায়, এবং কি সবচেয়ে বেশি রেগে যায় ওই দলে থাকার বিগ হেড। কিন্তু তার তো আবার সামান্য বিষয়ে রেগে যাওয়ার রেকর্ড আছে। সে সঙ্গে সঙ্গে লির কলার ধরে এখান থেকে বের করে দিতে চায়। সে আরো জানায় তাদের অবস্থা যাই হোক, কিন্তু বাইরের মানুষের কাছ থেকে এইসব কথা সে শুনতে চাচ্ছে না। এরপর তারা সকলে মিলে তাকে মারধর করে এখান থেকে বের করে দেয়। এরপর শাওলি মন খারাপ করে তাদের ক্লাবে পাওয়া পুরনো ট্রফিগুলো দেখছিল, আর শাওলি স্যামকে বলছিল যে আচ্ছা স্যাম, এই ট্রফিগুলো বিক্রি করলে কত টাকা পাওয়া যেতে পারে? তখন স্যাম বলে এগুলো বিক্রি করলে আর কত টাকাই বা পাওয়া যাবে, এগুলো সামান্য লোহা দিয়ে তৈরি, তাই এগুলো বিক্রি করলে সামান্য কিছু টাকা পাওয়া যেতে পারে। বাট এগুলোর মূল্য আমাদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি বস্তুর চেয়েও বেশি।
তবে এখানে তার টিম শেষ যে ট্রফিটি পেয়েছিল সেটাও পেয়েছিল আজ থেকে 14 বছর আগে। সেবার তাদের চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল, বাট স্যামের একটু ভুলের জন্য তারা রানার্স আপ হয়। আর এরপর থেকে মূলত তাদের এই খারাপ দিনগুলো শুরু। এই কথাগুলি মনে করে স্যামে অনেক বেশি মন খারাপ হয়ে যায়, কিন্তু তখনই তারা খেয়াল করে যে এই অফিসের আলো এবং পানি দুটোই ফিরে এসেছে। এরপরে তারা অবাক হয়ে ভাবতে থাকে যে এটা কিভাবে সম্ভব, তাদের এই সমস্ত বিল কে বা পরিশোধ করেছে। ঠিক তখনই দেখা যায় গাড়ি ভর্তি খেলার সরঞ্জাম নিয়ে লি সেখানে দাঁড়িয়ে আছে। তখন লি তাদের কাছে এসে বলে, এই সমস্ত বিল আমি পরিশোধ করেছি আর এই সমস্ত খেলার সরঞ্জাম আমি নিয়ে এসেছি। আগামী 3 মাস পর্যন্ত আপনাদের সমস্ত খরচ আমি বহন করব। আমার মনে হচ্ছে আগামীকালের ম্যাচটি আপনাদের শেষ ম্যাচ হতে যাচ্ছে, বাট আপনারা খেলা থামিয়ে যাবেন না, আপনারা খেলা চালিয়ে যাবেন। আপনাদের শেষ পর্যন্ত আমি আপনাদের সকল খরচ বহন করব এবং আপনাদেরকে সাপোর্ট করব। লি জানায় এই সব কিছুর বিনিময়ে শুধুমাত্র সে তাদের সাথে থাকতে চায়। এই কথাটা শুনে তাদের সবাইগুলোর মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয়। এর মধ্য থেকে হঠাৎ করে স্যাম তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা বলুন তো আপনার উদ্দেশ্যটা কি? আপনি বিনা কারণে আমাদের সকল খরচ কেনই বা বহন করতে যাবেন? তখন লি তাকে বলে, দয়া করে আপাতত আমার কোনো প্ল্যান সম্পর্কে জানতে চাবেন না, আপনারা শুধু আমার উপরে একটু বিশ্বাস রাখুন, নিশ্চয়ই আমরা সকলে মিলে ভালো কিছু করব। এই সময় স্যাম তাকে বলে সে যা কিছুই করুক না কেন, কিন্তু সেজন্য একটু মাথায় রাখে এটা একটা ফুটবল খেলা, তাই তাদের ফুটবল খেলার জন্য কোনো ধরনের ঝামেলা না আসে। লি এখানে তাদেরকে জানায় যে তোমরা তোমাদের খেলা নিয়ে বা তোমাদেরকে দল নিয়ে কোনো ধরনের চিন্তা করবে না, আমি আছি তোমাদের সাথে। এর পরের দিন আমরা একটা ম্যাচ দেখতে পাই। এই ম্যাচটি ছিল ভিক্টোরিয়া দলের সাথে। এখানে লি তার বসকেও খেলাটি দেখাতে নিয়ে এসেছে। এরপরে মাঠে দৃশ্যে দেখানো হয় খেলাটি কিন্তু অলরেডি আমাদের শুরু হয়ে গেছে আর খেলাটি নিয়ে সকলে অনেক ব্যস্ত হয়ে পড়েছে। খেলাটি এক পর্যায়ে লিড দল মানে ওই ভিক্টোরিয়া ক্লাব কিন্তু একটা গোল খেয়ে যায়। আর এই গোল কি হিসেবে ছিল ফ্র্যাঙ্কো বলটা না ঠেকিয়ে দেখা যায় যে সে আইসক্রিম খাচ্ছে। আসলে এই খেলাটি ছিল যে একটা আইসক্রিমের বিজ্ঞাপন, আর এইটা দেখানোর জন্যই কিন্তু লি তার বসকে এই খেলাটি দেখাতে নিয়ে এসেছে। এখানে লি কিছুদিন আগে যে বিজ্ঞাপনটি বানানোর জন্য বসের কাছে বকা খেয়েছে, সেই বিজ্ঞাপনটি অন্যভাবে উপস্থাপন করতে চায় বসের কাছে। আর বস এটা দেখে তো অনেক ইমপ্রেস হয়ে আসলে লির এখানে পরিকল্পনা ছিল এই দলটাকে দিয়ে একটা বিজ্ঞাপন তৈরি করার। আর যখন লি এই দলটাকে দিয়ে একটা বিজ্ঞাপন তৈরি করে পাবলিশ করে দেয়, তখনই দেখা যায় রাতারাতি এই বিজ্ঞাপনটি ভাইরাল হয়ে যায়। আর যখন সবখানে এই বিজ্ঞাপনটি ছড়িয়ে পড়ে, তখনই ফেডিকে নিয়ে সকলে হাসাহাসি শুরু করে, যার কারণে মুহূর্তের মধ্যে কিন্তু ফেটি একদম ভাইরাল হয়ে যায়। তবে এই ক্ষেত্রে কিন্তু ফেটির একদমই পছন্দ হয় না, সে সকলের কাছে যেন একটা জোকারে পরিণত হয়। এমনকি লজ্জায় সে মুখে কাপড় বেঁধে চলতে থাকে, যাতে করে কেউ তাকে চিনতে না পারে। খেলোয়াড়রা এতে করে বেশ রেগে যায়। তাদের এই রাগটা গিয়ে পড়ে সোজা শাওলির উপর। তারা সকলে মিলে শাওলিকে বলে এই বিজ্ঞাপনের কিছু একটা করতে আর তাদের পাওনা বেতন তাদেরকে বুঝিয়ে দিতে। লিজে তাদেরকে নিয়ে এমন একটা পরিকল্পনা করেছে, সেটা কি সে জানতো না? ফেডি তো লজ্জায় কাউকে মুখই দেখাতে পারছে না। আর এমন সময় এখানে লি আসে। সে এখানে এসে বিখ্যাত সব প্লেয়ারদের ছবি দেখাতে থাকে আর তাদেরকে বলতে থাকে এইসব প্লেয়ারগুলো কিভাবে বিখ্যাত হয়েছে আপনারা কি তা জানেন? শুধুমাত্র বিজ্ঞাপনের জন্য। তারা সবসময় বিজ্ঞাপন নিয়ে চলাফেরা করে, তাদের জার্সিতে সবসময় বিজ্ঞাপন থাকে। এমনকি তাদের প্রত্যেকটা জিনিসে বিজ্ঞাপন থাকার কারণে তারা প্রচুর টাকা ইনকাম করতে পারে। আর এইসব কিছুর কারণে আমাদের ফেটিও কিন্তু এখন তাদের মতোই হয়ে গিয়েছে। আর এই বলে লি ফেটির হাতে বেশ কিছু টাকা তুলে দেয়। আর লি বলে এইটা হলো বিজ্ঞাপন থেকে ফেটির ইনকাম। ফেটি এখানে টাকা পেয়ে বেশ খুশি হয়। দিস ইজ মানি পাওয়ার ব্রো। তার সাথে যত বন্ধু বান্ধব ছিল তারাও কিন্তু অনেক খুশি হয়। এখানে লি জানায় তার বিজ্ঞাপন থেকে মাত্র এই ইনকামটা হয়েছে, আর তাকে আরো অনেক কোম্পানি বিজ্ঞাপনের জন্য আবেদন করেছে। সে সেখানে চাইলে বিজ্ঞাপন প্রচার করতে পারে, আর সেখান থেকে তার অনেক এখানে জানায় তাদের এতে কোনো ইন্টারেস্ট নেই। লি বলে ফ্যাটির কাছে কিন্তু অনেক বিজ্ঞাপন কোম্পানি বিজ্ঞাপন বানানোর জন্য আসবে। শ্যামা বলে আমরা সন্ধ্যা 6টা পর্যন্ত এখানে ওয়েট করতে পারবো, এরপরে আর আমাদের পক্ষে এখানে থাকা সম্ভব নয়। লি তখন তাতেই রাজি হয়। এরপরে দেখা যায় সেখানে অনেকক্ষণ অপেক্ষা করার পরও তাদের কাছে কেউই আসে না। এরপর যখন 6টা বাজতে আর 1 মিনিট বাকি, তখন স্যাম লিকে চলে যেতে বলে। বাকিরা তাকে চলে যেতে রাজি হচ্ছিল না। এখন এখানে শাওলি এসে জিজ্ঞাসা করে যে এখানে কিসের জন্য ওয়েট করা হচ্ছে। এখানে লি শাওলিকে জানায় তারা এখানে ওয়েট করতেছে স্পন্সরদের ফোনের অপেক্ষায়, যারা তাদেরকে দিয়ে বিজ্ঞাপন বানাবে। শাওলি সকলকে জানায় এই ফোন তো আগে থাকতেই ডেট, এই ফোনে কোনো বিল পরিশোধ করা হয়নি, কেউ এখানে আসলেও তো ভিতরে আসতে পারবে না। এই কথা শুনে সবাই বাইরে যায় আর দেখতে পায় অসংখ্য বিজ্ঞাপনদাতারা তাদের পণ্য নিয়ে ওয়েট করছে তাদের জন্য এই ভিক্টোরি ক্লাব নিয়ে একটা বিজ্ঞাপন বানাবে। এতে করে তারা সকলেই অনেক বেশি খুশি হয়ে যায় আর তারা সকলেই বুঝতে পারে তাদের শুরুর দিনে আসতে আর বেশি বাকি নেই। এর পরের দিন যখন তারা পরের ম্যাচটি খেলছিল, তখন আমরা দেখতে পাই তাদের জার্সিতে বিভিন্ন কোম্পানির লোগো লাগানো আছে। তারা বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপন মাঠেই করতে থাকে, যেমন শ্যাম্পুর বিজ্ঞাপনের জন্য
পিবি খেলা মাঠের মাঝখানে শ্যাম্পু করতে থাকে তার মাথায়। আবার কেউ কেউ তো মাথায় উইক লাগিয়ে এসেছে চুলের জেলের বিজ্ঞাপনের জন্য, কেউ কেউ তো আবার ফেস মাস্ক লাগিয়ে এসেছে মাস্কের বিজ্ঞাপনের জন্য। এখানে দেখা যায় তারা জার্সির ভিতরে একটা ফোন নাম্বার লিখে রেখেছে, যেটা হলো একটা ডেলিভারি কোম্পানির ফোন নাম্বার। এভাবেই তাদের বিভিন্ন বিজ্ঞাপনের প্রচার চলতে থাকে। তবে তারা এই ম্যাচে 7-0 গোলে হেরে গেলেও তাদের টাকা ঠিকই আসতে থাকে, আর দলের সবাই এতেই খুশি। দেখতে দেখতে দলের জার্সি অবস্থা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ায় যেখানে দলে স্পন্সর করার জন্য, মানে তাদের জার্সিতে আর কোনো স্পন্সরের লোগো লাগানোর জন্য কোনো জায়গায় অবশিষ্ট নেই। আর দেখা যায় এই ম্যাচটাতেও তারা হেরে গিয়ে খেলা শেষে হেসে হেসে একটা চকলেট কোম্পানির গান গেতে থাকে। তবে স্যামের কাছে এই বিষয়গুলো খুবই বিরক্ত লাগছিল। তবে স্যাম এই বিষয়টা নিয়ে কোনো কিছুই বলে না, সে শুধু তার খেলা দিয়ে খ্যাতি অর্জন করতে চায়। কিন্তু তাদের পুরো টিম তাদের জন্য কোনো কোর্স না এনে তাদের খেলার মাঝখানে কিভাবে বিজ্ঞাপন করা যায়, কিভাবে অভিনয় করা যায় সেটা শেখার জন্য ট্রেনিং নিতে থাকে। কিভাবে খেলার মাঝে ব্যথা না পেয়েও ইনজুরি অভিনয় করতে হবে সেটার ট্রেনিং নিতে থাকে। এই সকল ট্রেনিং নেওয়ার পরে তারা খেলার মাঝখানে এগুলো দিয়ে তাদের দক্ষতা দেখাতে থাকে। তাদের এই সকল কর্মকাণ্ড দেখার পর এটা বলা যায় যে তাদের খেলার দক্ষতার থেকে এই সকল অভিনয় করার দক্ষতাই বেশি আছে। এমনকি তাদের ট্রেনার এটাও শেখায় তারা যখন ইনজুরি হবে তারা যেন ক্যামেরার সামনে এসেই ইনজুরি হয়। এই ট্রেনারের কথা বেকেট অনুপ্রাণিত হয়, সে বারবার ক্যামেরার সামনে গিয়ে ইনজুরি হতে থাকে। আর তাদের এই কর্মকাণ্ড যতই দেখে ততই বিরক্ত হয় স্যাম। এর কয়েকদিনের ভিতরেই ভিক্টরি টিমের ব্যস্ততা আরো কয়েক গুণ বেড়ে যায়। লিওর কাছে এখন একের পর এক বিজ্ঞাপন করার জন্য কল আসতে থাকে, আর লিওর সাথে সারাক্ষণ থাকে শাওলি। শাওলির আচার আচরণ দেখে মনে হয় সে লিকে হয়তো কিছুটা পছন্দ করে, কিন্তু সে এটা বলতে পারছে না। লিয়ের কফি তৈরি করে দেওয়া, তার যত্ন নেওয়া, তার খাবারের পরে মুখ মুছে দেওয়া, এই সমস্ত কাজগুলোই শাওলি করে। বাট লিয়ের কাছে এই ব্যাপারগুলো কিন্তু অনেকটা ভালোই লাগে। অন্যদিকে খেলার ব্যাপারে ভিক্টরি দলের কোনো উন্নতি দেখা যায় না, তাদের সব মনোযোগ তো এখন বিজ্ঞাপনের দিকে। আজকের ম্যাচটা যখন তাদের বিপক্ষে দলেরা তাদেরকে একটা গোল করতে যাবে, তখনই আজকের বিজ্ঞাপনটা ছিল একটা গাড়ি নিয়ে। খেলার মাঝখানে তখনই একটা গাড়ি নিয়ে চলে আসে। তবে তাদের বিপক্ষে দলের প্লেয়াররা অনেক বেশি ক্ষিপ্ত হয়ে যায়, সেটার উপরে তাদের কোনো মনোযোগ ছিল না। তাদের মনোযোগ তো ছিল কিভাবে বিজ্ঞাপনটা করা যায়, কারণ এতে করে তারা অনেক মোটা অঙ্কের টাকা পাচ্ছে। কিন্তু তাদেরকে নিয়ে আলোচনা সমালোচনা কম হয় না। এর মধ্যে নিউজ পেপারেও তাদেরকে নিয়ে লেখা হতে থাকে, আর এজেন্সি থেকে তাদের যত বকেয়া বিল ছিল সমস্ত কিছু পরিশোধ করে দেওয়া হয়। সেই সাথে তাদের জন্য একটা নতুন ড্রেসিং রুম এবং চেয়ার লিডারও ব্যবস্থা করে দেওয়া হয়, যেটা দেখে তারা কোনো মতেই তো বিশ্বাস করতে পারছিল। তবে তারা এই সব কিছুতে অনেক বেশি খুশি ছিল। তারা এখানে অনেক মজা করতে থাকে। শাওলি এখানে লিখে বলে সে তাদের ক্লাবের জন্য অনেক কিছু করেছে, তার সাথে দেখা হওয়ার পর থেকে এই ক্লাবের ভাগ্য বদলে গিয়েছে। তাই সে লিকে কিছু একটা দিতে চায়। লিতো এই কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে এক্সাইটমেন্টে চোখটাই বন্ধ করে ফেলে। আসলে লি এখানে যেটা ভাবছিল তার কিছুই ছিল না। লিকে একটা চশমা গিফট করে। এবার তারা যখন খুব কাছাকাছি চলে আসে, ক্লোজলি চলে আসে, তখনই এখানে ফ্রেডি চলে আসে। দৃশ্য দেখে তারা নিজেদেরকে সামলে নেয়। এখানে বিগ হেড এসে বলে তারা নিজেরা পার্সোনালি সময় কাটাতে পারে, তারা এখান থেকে সবাই চলে যাবে। এতে করে শাওলি লজ্জা পেয়ে এখান থেকে চলে যায়। এদিকে আবার দেখা যায় লির অফিসে তার অবস্থা খুব ভালো। তার বসও এখন তার উপরে অনেকটাই বেশি ইমপ্রেস, কারণ এই মাসে সবচেয়ে বেশি তৈরি করা বিজ্ঞাপন লির মাধ্যমেই তাদের কোম্পানি তৈরি করতে পেরেছে। তাই কোম্পানি বস লির জন্য প্রমোশনের ব্যবস্থা করে। তবে কোম্পানিতে জুন নামে যে তার প্রতিদ্বন্দ্বীটি ছিল, সে কোনো মতেই যেন লির এই সফলতা মেনে নিতে পারছিল না। তবে জুন এখানে একা নয়, জুনের সাথে আরো একজন আছে, যেও কিনা লিনে এই অবস্থাটি মেনে নিতে পারছে, আর সেটা ছিল স্যাম। কারণ লিনের জন্যই তাদের দলের প্রত্যেকটা প্লেয়ার কমার্শিয়াল অভিনেতা হয়ে যাচ্ছে। সে তার টিমের সমস্ত প্লেয়ারদেরকে এই ব্যাপারটা বোঝানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই কোনো লাভ হয় না। স্যামের তখন তাদের সেই পুরনো ফুটবল টিমটির কথা মনে পড়তে থাকে। সেটা খুব পরিপাটি না হলেও সেটা দিয়ে একসময় তারা খেলার চেষ্টা করত। তাদের মধ্যে তখন জিতার একটা আক্ষেপ ছিল, আর তাদের নিজেদের মধ্যে অনেক ভালো একটা বন্ডিং ছিল। এর পরে ম্যাচে দেখা যায় গত ম্যাচের মতো এই ম্যাচে তারা খারাপ খেলে অনেক হইহুল্লোড় করতে থাকে। এখানে থাকা তাদের দলের একমাত্র ফ্যান ন্যানও তাদের জন্য চিয়ার করছিল। এরপর ন্যান লক্ষ্য করে তাদের মাঠের মধ্যে থাকা তাদের ক্যাপ্টেন স্যাম হঠাৎ করে মন খারাপ করে চুপচাপ বসে আছে। আসলে এখানে ন্যান বুঝতে পারছিল না যে এখানে থাকা তাদের দলের সকল প্লেয়ারই এখানে চিয়ার আপ করছিল, আর তাদের টিমের ক্যাপ্টেন স্যাম কেন এরকম মনোদোষ করে বসে আছে। এখানে ন্যান স্যামের একটা ছবি তোলে। এরপরে আমাদের দেখানো হয় পরের দিন কেউ এখন পর্যন্ত প্র্যাকটিসে আসেনি। এখানে স্যাম একা একা প্র্যাকটিস করতেছে, আর তারা সকলে বিভিন্ন ধরনের প্রেস কনফারেন্স এবং বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত আছে। এরপর চেয়ারম্যান স্যামকে জিজ্ঞাসা করে বাকি প্লেয়াররা কই। স্যাম উত্তর দেয় যে এখানে কেউ আসেনি, ইদানিং তারা কোনো ধরনের প্র্যাকটিস করতেছে না।
এখানে শাওলিন স্যামকে জানায় সে এখনই গিয়ে তাদের সবাইকে ডেকে নিয়ে আসবে। বিজ্ঞাপন করতে গিয়ে কি তারা খেলা ছেড়ে দেবে? স্যাম তাকে জানায় এটা কোনো দরকার নেই। এর পরের দৃশ্যে দেখানো হয় লিয়ের সাথে সাথে বাকি প্লেয়ারগুলো অনেক আনন্দ করতে করতে তাদের দিকে আসছে। এরপর শাওলিন তাদেরকে জিজ্ঞাসা করে এতদিন তোমরা কোথায় ছিলে? বেশ কয়েকদিন ধরে তোমরা প্র্যাকটিস করতে আসছো না। তাছাড়া কালই তো তাদের একটা ম্যাচ আছে, আর ম্যাচের আগের দিন কোন টিমের প্লেয়াররা এভাবে ঘুরে বেড়ায়? তারা শাওলিনকে জানায় প্রেস কনফারেন্স শেষ করতে করতে একটু দেরি হয়ে গেছে। লি শাওলিনকে এক পাশে নিয়ে জানায় তাদেরকে খেলার থেকে এইসব কনফারেন্স, প্রেস কনফারেন্স এবং বিভিন্ন ধরনের অ্যাড এজেন্সি করাই বেশি জরুরি, কারণ এতে তারা অনেক টাকা ইনকাম করতে পারছে। তাছাড়া তুমি দেখো তারা তো ফুটবল খেলে এখন পর্যন্ত কিছুই করতে পারেনি, আজও কিন্তু তারা অ্যাড এজেন্সি থেকে একটা একটা করে নতুন ফোন পেয়েছে প্রত্যেকে। শাওলি এখানে অবাক হয়ে বলে তুমি কি বলছো? লি এখানে বলে হ্যাঁ আমি সত্যি কথাই বলছি। তারা কেউ এখন ফুটবল খেলার জন্য মানুষের কাছে জনপ্রিয় নেই, তারা এখন মানুষের কাছে এক একটা বিনোদন দেওয়ার জন্য জোকার। সবাই তাদেরকে এভাবেই ট্রিট করছে। আর এই কথাটি শুনে স্যাম এখানে প্রচন্ড রেগে যায়। আর সে বলছিল কোন সাহসে সে তার টিম মেম্বারদেরকে জোকার বলছে, এত বড় অপমান করার সাহস সে কোথায় পেয়েছে? লি এখানে খুব রেগে যায়। সে বলতে থাকে কোনটাকে সে অপমান বলছে? অপমানের মানে কি সে জানে? নতুন গাড়ি, বাড়ি, ফ্ল্যাট এগুলোকে সে অপমান বলছে? লি স্যামকে আরো জানায় তুমি কি ভুলে গিয়েছো 1 দশক আগে তোমারই করা ভুলের জন্য এই ভিক্টোরি ক্লাবটি হেরে গিয়েছিল, আর তখনই থেকেই তো এই ভিক্টোরি ক্লাবের অধঃপতন হয়েছে। স্যাম এতগুলো কথা শুনে বলে হ্যাঁ আমার ভেতরে অপমানবোধ আছে, আর অপমানবোধ হচ্ছে বলেই আমি এতগুলো বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছি আমার টিমের সকলকে নিয়ে সফল হতে। আসলে সত্যটা হলো স্যামের আসলে অনেক বয়স হয়েছে, তার মধ্যে আগের মতো আর এনার্জি নেই। এরপর লি স্যামকে বলে তুমি তো তোমার জীবন ধ্বংস করেছোই, এত বছর ধরে তুমি কি কোনো উন্নতি করতে পেরেছো? আর ঠিক এই সময় যখন তোমার পুরো টিম উন্নতি করছে তুমি তাকে অপমান বলছো? আসলে তুমি তোমার নিজের জীবনের মতো তাদের জীবনগুলো ধ্বংস করতে চাচ্ছ। তোমার টিমে প্রত্যেকে যেভাবে টাকা কামাচ্ছে তাকে সেভাবেই টাকা কামাতে দেওয়া উচিত। স্যাম এখানে চুপচাপ মাথা নিচু করে লিয়ের সব কথাগুলো শুনছিল। এরপরে সে যখন তার পুরো টিমের দিকে তাকায় সে দেখে তারা সকলে চুপচাপ দাঁড়িয়ে আছে, তার মানে তারাও লিয়ের কথার সাথে একমত। এ কারণে স্যাম সেখানে আর কোনো কথাই বলে না, চুপচাপ এখান থেকে চলে যায়। এরপর শাওলি যখন রাতের বেলা কাজ করছিল তখন লি এসে তাকে খেতে যেতে বলে। এখানে শাওলি বলে সে খাবে না। আসলে লি এখানে বুঝতে পারে স্যামের সাথে ওই সময় ওইরকম ব্যবহার করার কারণে হয়তো লি তার উপরে অনেক রেগে আছে। এখানে লি আবার শাওলিকে বলে সে আসলে ফুটবল সম্পর্কে তেমন কিছু জানে না, কিন্তু সে এটা বুঝতে পারছে ফুটবল দিয়ে তারা কখনোই টাকা ইনকাম করতে পারবে না। এখানকার সকল প্লেয়ারদের তো একটা ভবিষ্যৎ আছে, তাই যেভাবে টাকা ইনকাম করা যায় সেভাবেই তো টাকা ইনকাম করা উচিত। শাওলি এখানে লিকে জানায় তারা টাকা ইনকাম করতে পারুক বা নাই পারুক তারা সম্মানের সাথে বাঁচতে চায়, আর সম্মান ছেড়ে বেঁচে থাকাটা মৃত্যুর মতো। এর পরের দেশে দেখানো হয় স্যাম এই ভিক্টোরি ক্লাবটি ছেড়ে দিয়েছে, আর সে অন্য ক্লাবে যোগদান করার চেষ্টা করছে। আসলে সে মন থেকে এই ফুটবলকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু আসলে তার বয়স এবং ফিটনেসের কারণে কেউ তাদের টিমে তাকে নিতে চায় না। তারপর সে হাল ছাড়ে না, বিভিন্ন ক্লাবে ক্লাবে ঘুরে বেড়ায় এবং দিন শেষে তার বাড়িতে এসে বসে থাকে। অন্যদিকে লি তার ছেলে জনের জন্য জন্মদিনের আয়োজন করে থাকে। আসলে এই ভিক্টোরি ক্লাবের জন্য লিরও কোনো টাকা পয়সার অভাব নেই। লি তার ছেলের জন্মদিনে তার পরিবার এবং বন্ধুদেরকে ইনভাইট করছিল, সে তাদের সাথে অনেক মজা করছিল। ঠিক এই সময় তার কাছে একটা কল আসে, সে ওই কলটা রিসিভ করে সঙ্গে সঙ্গে ওইখান থেকে বেরিয়ে যায়। খেলার মাঠের উদ্দেশ্যে এখানে একটা ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে ভিক্টোরি দলের বিপক্ষে ছিল এমন একটা দল যারা ভিক্টোরি দলের থেকে কোনো অংশ কম জানা। সেটা ফুটবল খেলার দিক থেকে নয়, সেটা হলো বিজ্ঞাপন প্রচারের দিক থেকে। এখানে ভিক্টোরি দলকে দেখে দেখে তারা জন্য বিজ্ঞাপন প্রচার করার চেষ্টা করছিল খেলার মাঝখানে। এই খেলাটা দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না যে এটা কোনো একটা ফুটবল ম্যাচ চলছে, মনে হচ্ছে এখানে স্পন্সর বিজ্ঞাপনের জন্য কোনো একটা কম্পিটিশন করা হচ্ছে। এই দৃশ্য দেখে লির মাথার জন্য আকাশ ভেঙে পড়ে, কারণ এইসব চলতে থাকলে তো তার ব্যবসা অনেক বড় লস হয়ে যাবে। এবার সে জানতে পারে এই সব কিছুর পিছনে রয়েছে তারই সহকারী, সে কিনা তার আইডি চুরি করে তার বিরুদ্ধে কম্পিটিটর হিসেবে দাঁড়িয়েছে। এরপরে এক পর্যায়ে জুনের সাথে তার মারামারি লেগে যায়। হাতাহাতি এক পর্যায়ে লির ঘুষিতে জুনের নাক থেকে রক্ত পড়তে শুরু করে, যার কারণে লিকে পুলিশে গ্রেপ্তার করে নিয়ে যায়, আর এক পর্যায়ে গিয়ে তার চাকরিটাও চলে যায়। এরপর লির স্ত্রী লিকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে আনে, আর পরে অনেক রাগারাগি করা শুরু করে। রাগারাগি এক পর্যায়ে লির স্ত্রী লিকে বলে আর কোনো সময় লির মুখটাও তারা দেখতে চায় না, তারা আগামী সপ্তাহে আমেরিকা চলে যাচ্ছে। লি দেখে তার স্ত্রী তার ছেলে জনিকে নিয়ে চলে যায়। লির এখানে ভীষণ মন খারাপ হয়। এদিকে ভিক্টোরি টিমের সকল সদস্যরা জানতে পারে তারা যে একটা চকলেট ফ্যাক্টরির স্পন্সর করেছে, ওই চকলেট ফ্যাক্টরি থেকে চকলেট খেয়ে বিষক্রিয়ায় একটা লোক মারা গিয়েছে। এদিকে আবার সকল সাধারণ মানুষ ভিক্টোরি দলকে দোষারোপ করছে, কারণ তারা ভাবছে যে ভিক্টোরি দলের সাথে ওই চকলেট কোম্পানির সরাসরি সংযোগ আছে। একমাত্র তারাই ছিল যে এই চকলেট কোম্পানির স্পন্সর করছিল এবং বিজ্ঞাপন প্রচার করেছে। আসলে এখানে সত্যি কাহিনীটা তারা কাউকে বোঝাতে পারছে না,
এদিকে আবার দেখা যায় এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের দলে বেশ কিছু প্লেয়ার দল ছেড়ে চলে যাচ্ছে। এতে করে এখানে থাকা দলের বাকিরা সবাই বেশি ভেঙে পড়ে। ঠিক এই সময় লি সেখানে আসে। লিখে দেখে তো এখানে সবাই অনেক বেশি ক্ষেপে যায়, বাট লি এখানে এসে সকলের কাছে ক্ষমা চায়। সে বলে যে আমি বুঝতে পারছি যে আমার ভুলটা কোথায় ছিল। আমি আসলে কোনো কোম্পানি স্পন্সর নেওয়ার আগে তার কোম্পানি থেকে ভালোভাবে যাচাই করতাম না, যার কারণে আমার এই ভুলটা হয়ে গেছে। আর এই কথা শোনার সাথে সাথে তারা সকলে মিলে লিকে মারতে শুরু করে। আর ঠিক এই সময় নান এখানে আসে। তাদের হইহুল্লোড়ের জন্য নান মাটিতে পড়ে তার খোলা পাওটা, মানে নকল একটা পা ছিল, ওইটা খুলে পড়ে যায়। নান এখানে জানে আমার একটা পা নেই, তবুও আমি তোমাদের দলের একমাত্র সাপোর্টার। আর আমার বোনও তোমাদের দলে অনেকটা বড় সাপোর্টার, কিন্তু সে এখন ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজে আছে। সে চেয়েছিল যে তার মৃত্যুর পরে আমি যেন তোমাদের সাথে থাকি, তোমরা যেন আমার খেয়াল রাখো। বাট এখানে এসে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের নিজেদের মধ্যেই কোনো মিল নেই, বাট তোমরা আমার কি খেয়াল রাখবে? এর চেয়ে বরঞ্চ এর চেয়ে ভালো হয় আমি এখান থেকে চলে যাই। এই কথাটা বলে এখানে নান অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। তার কথা শুনে প্রত্যেকটা প্লেয়ারই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। হ্যাঁ, তারা রিয়েলাইজ করে যে আসলে তারা কী ছিল আর কী হয়ে গেল। তারা আগে কতটা ভালো ছিল, হয়তো তাদের কাছে টাকা ছিল না, বাট তাদের বন্ডিংটা ছিল অনেক মজবুত। তারা একসাথে খেলতো এবং প্রত্যেকটা ম্যাচে জেতার চেষ্টা করতো। হয়তো তারা ভালো খেলতে পারতো না, তারপর তারা একসাথে খেলে জেতার চেষ্টা তো করতো। নানের এই কথাটা শুনে তারা অনেক বেশি অনুপ্রাণিত হয়। এখানে তারা সকলে মিলে আবারও এক হয়ে যায়। এখানে তারা লিকেও ডেকে নেয়। তারা মনে করে লিও তাদের দলের একজন। এরপর তারা আবারও নতুন করে প্র্যাকটিস শুরু করে। এখানে ফুটবল খেলার জন্য যত ধরনের প্র্যাকটিস রয়েছে তারা দিনরাত এক করে আবার ওই সকল প্র্যাকটিসগুলো করা শুরু করে। এর ফলে তারা আগের থেকে অনেক ভালো ফুটবল খেলাটা শিখতে পারে, যার কারণে তাদের মধ্যে বন্ডিংটা কিন্তু আগের থেকে অনেক মজবুত হয়ে যায়। এর মধ্যে দেখতে দেখতে তাদের ম্যাচের দিনটা কিন্তু অনেক কাছে চলে আসে। এর মধ্যে স্যাম কিন্তু এখনো এই দলে ফেরত আসেনি। তাদের কাঙ্ক্ষিত ওই ম্যাচটার আগের দিনে তারা সকলে মিলে ফুটবল খেলার গ্যালারিতে সকলে একসাথে বসেছিল। তারা চিন্তা করছিল কালকে এই মাঠেই আমাদের খেলা, এই খেলাটি কিভাবে বেস্ট করা যায় এবং কিভাবে আগের থেকে বেটার করা যায়, এই নিয়ে তারা কথোপকথন করছিল। এখানে একজন জানায় যে আমি এই ফুটবল ম্যাচ নিয়ে কোনো ধরনের চিন্তা করতেছি না, কারণ আমরা অনেক 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 পরিশ্রম করেছি। বাট আমার চিন্তা তো ওইখানটাই যেখানে এখন পর্যন্ত এই ম্যাচে স্যাম আসেনি, আমাদের ক্যাপ্টেন। স্যামকে ছাড়া আমাদের দলটি একদম অসম্পূর্ণ। তার এই কথাটি শুনে এখানে থাকা সকল প্লেয়ারই তার দিকে তাকায়, কিন্তু কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না। এরপর দৃশ্য চেঞ্জ হয়ে ভিক্টোরি ক্লাবের ড্রেসিং রুম দেখানো হয়। সেখানে শাওলি এখনো অপেক্ষা করছিল। হয়তো সে ভাবছিল স্যাম এখনো চলে আসবে, সে খেলাতে অবশ্যই অংশগ্রহণ করবে, কারণ ঠিক এই দিনটার জন্যই স্যাম অনেকদিন ধরে স্বপ্ন দেখছিল। কিন্তু অনেকক্ষণ পার হয়ে যাওয়ার পরও সেখানে স্যাম আসে না। কিন্তু হঠাৎ করে তারা দেখতে পায় দূর থেকে তাদের জার্সি পরা কে একজন এদিকে এগিয়ে আসছে। তারা সকলেই খুশি হয় এবং ভাবে হয়তোবা স্যাম ফিরে এসেছে। কিন্তু কাছে আসার পরে তারা দেখতে পায় না, এটা স্যাম নয়, এটা ছিল লিও। যে এসে জানায় আমিও তোমাদের সাথে খেলতে চাই, এই ম্যাচে তোমাদের সাথে খেলায় অংশগ্রহণ করব। তোমাদের ম্যাচে তো একজন কম আছে, ওটা হলো স্যাম, তার পরিবর্তে আমি খেলবো। এখানে তাদের চেয়ারম্যান জানায় তুমি আমাদের দলে খেলতে পারবে না, তোমার নামটি আমাদের রেজিস্টারে পুরোপুরিভাবে রেজিস্টার্ড নেই, মানে কোনোভাবেই রেজিস্টার্ড নেই। সো বাইরে কোনো প্লেয়ার এই ম্যাচের জন্য অ্যালাউ নয়। আর ঠিক এই সময় ফেটি সকলকে জানায় যে সে খবর পেয়েছে স্যাম নাকি তার বাবার কোম্পানিতেই চাকরি করতে আছে। এতে করে এখানকার থাকা সকলেই অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ তারা অনেকদিন ধরেই স্যামের কোনো খোঁজ পাচ্ছিল। এখানে সকলকে জানায় তোমরা আজকে ম্যাচটি স্যামকে ছাড়াই শুরু করে দাও, আমি স্যামের কাছে যাচ্ছি। আমি যেভাবেই হোক স্যামের কাছে ক্ষমা চেয়ে তাকে এই ম্যাচের জন্য ফিরিয়ে নিয়ে আসবো। তো সময় হয়ে গেলে দলের সবাই মাঠে নেমে পড়ে আর লি চলে যায় স্যামের খোঁজে। এখানে ভিক্টোরি টিমকে দেখে বোঝাই যাচ্ছিল তারা আজকে কতটা পরিমাণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছে। এর কিছুক্ষণের ভিতরেই এই খেলাটি শুরু হয়ে যায়। আসলে আজ তারা তাদের সর্বোচ্চটাই এই ম্যাচে দিয়ে দেয়, কিন্তু এত কষ্ট করার পরেও তবু তারা তাদের বিরোধী দলের সাথে পেরে উঠছিল না। এখানে বিরোধী দলীয় প্লেয়াররা তাদের থেকে অনেক বেশি দক্ষ ছিল, তাই তো তাদের প্রথম গোলটা প্রায় দিয়েই দেয়, কিন্তু ভাগ্যক্রমে গোলটা মিসশট হয়ে যায়, অল্পের জন্য গোলটা বেঁচে যায়। এরপর এখানে বিঘাট গোলকিপার থাকা ফেটিকে এসে বলে কোনোভাবেই দুর্বল হওয়া যাবে না, তোমাকে যেভাবেই হোক এই গোলগুলো প্রতিরোধ করতে হবে। এরপরে আবার শুরু হয় খেলা। এখানে বিরোধী দলীয় প্লেয়াররা আবার গোল দেওয়ার চেষ্টা করে, তবে ফেটি তার এবার কথা রেখেছিল, সে তার সর্বোচ্চটা দিয়ে ওই গোলটা প্রতিরোধ করতে সফল হয়। এরপরে ফেটি এই দলের জন্য একের পর এক গোল ঠেকাতে থাকে। এই গোল ঠেকানোটা এই দলের জন্য সাধারণ ব্যাপার ছিল না, সকলের জন্য সাধারণ ব্যাপার হলো, এই দলের জন্য ছিল অনেক বড় কিছু। ফেটি তো একবার বল ঠেকাতে গিয়ে আবেগে আচ্ছন্ন হয়ে বল নিয়ে অনেকক্ষণ শুয়ে থাকে। সে সময় সে যখন ওঠা ধরছিল তখন গোলপোস্টের সাথে বাড়ি লেগে তার মাথাটা ফেটে, কিন্তু সেদিকে তার কোনো খেয়ালই ছিল না। সে যখন পুনরায় খেলা শুরু করে তখন সে মাথা ঘুরে নিচে পড়ে যায়।
তখন তাকে যখন ফার্স্ট এড দেওয়া হয় তখন সে উঠে বলে, আমি আগের চেয়ে আরও বেশি স্ট্রং হয়ে গেছি, আমি এখনও খেলতে চাই, খেলার জন্য আমি সম্পূর্ণরূপে প্রস্তুত আছি। এই কথা শুনে তার দলের সকলে অনেক বেশি অনুপ্রাণিত। এখানে গ্যালারিতে থাকা সকল দর্শক তাদেরকে হাততালি দিয়ে অ্যাপ্রিসিয়েট করতে থাকে। এখানে ফ্যাটি ফিল করে যে টাকা পয়সা আসলে জীবনে সব কিছু নয়, আসলে জীবনে সবকিছু হলো সম্মানের সাথে বেঁচে থাকা, যেটা সে এখন পাচ্ছে। এরপরে তাদের দল সকলে বলে কোনোভাবেই ফ্যাটির শরীরের রক্ত তারা বৃথা যেতে দেবে না। আর এরপর সময়টুকু ছিল তাদের জন্য যেন রূপকথার মতো। এরপরে ফ্যাটি একের পর একজন গোল ঠেকাতে থাকে, আর দর্শক সারি থেকে ফ্যাটির জন্য অনেক চিৎকার আসতে থাকে। তাকে অ্যাপ্রিসিয়েট করছে তাদের দলের সবাইরা, মানে তাদের সাপোর্টাররা। তাদের যে একমাত্র সাপোর্টার ছিল তাদের সাথে এসে সাধারণ জনগণও তার দলকে অনেক সাপোর্ট করা শুরু করে, তাদেরকে অ্যাপ্রিসিয়েট করা শুরু করে। এই দেখে তাদের সকলেই তো অনেক বেশি অনুপ্রাণিত হয়ে যায়। এদিকে লিও ছিল এখন জ্যামে আটকে, সে এখন বন্ধু স্যামের কাছে যেতে পারেনি। আর এদিকে দেখা যায় স্যাম শপের মধ্যে বসে বসে ঝাড়ি খাচ্ছিল। আসলে স্যাম ছিল একটা সিকিউরিটি গার্ড। স্যাম আসলে একটা শপে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করছিল। সে একটা কাস্টমারের মেয়েকে শপের মধ্যে বলছে আইসক্রিম খেতে বারণ করছিল। আর ঠিক ওই সময় ছোট মেয়েটি গার্জিয়ান স্যামকে অনেক বকাবকি করছিল। এখানে দেখা যায় স্যামের ম্যানেজার স্যামের পক্ষ না দিয়ে স্যামকে উল্টোপাল ঝাড়ি দিচ্ছিল। এমনকি শপের ম্যানেজার স্যামকে এটাও বলে, এটা তোমার ভিক্টোরি ক্লাব নয় যে তুমি এখানকার ক্যাপ্টেন, এত অ্যাটিটিউড তোমার কোথা থেকে আসে। এই কথা শুনে স্যাম তার ড্রেসিং রুমে গিয়ে অনেক মন খারাপ করে বসে আছে। সে এখানে রিয়েলাইজ করে যে সে তার আরেকটা পার্সন, মানে স্যামের আরেকটা পার্সন তাকে এসে বলছে যে তুমি কেন খেলতে যাচ্ছ না, মাঠে কেন যাচ্ছ না। আসলে স্যামের মনে তো অনেক অভিমান এবং অনেক ক্ষোভ রয়েছে তাদের দলের উপরে, যে তাদের দল তাকে ছেড়ে চলে গেছে কিভাবে, যে তারা খেলেনি তাদের সাথে ঠিক মতন। আসলে অরিজিনালি এখন কি কাহিনী আছে স্যাম তো এই সকল গুণাক্ষর টের পায়নি। স্যাম এখানে তার পার্সনকে বলে, হ্যাঁ ওখানে গিয়ে আমি কি করব, সেই তো আজে বাজে বিজ্ঞাপনে আমার সেই বিজ্ঞাপন করতে হবে। ওখানে গিয়ে আমার কোনো ভবিষ্যৎ নেই, না আছে আমার খেলাটি, না আছে আমার ক্যারিয়ার। এই কথা শুনে তার আরেকটা ক্যারেক্টার বলে, তুমি ওখানে যাও, অবশ্যই তোমার ক্যারিয়ার ওখানেই খুঁজে পাবে, তোমার লক্ষ্য ওই জায়গায় আছে। এই কথাটা শুনে স্যাম এক কোণে চুপচাপ মন খারাপ করে বসেছিল। কিন্তু ঠিক এই সময় লিও দৌড়ে চলে আসে, এক হাতে একটা ফুলের তোড়া আর এক হাতে স্যামের জার্সিটি নিয়ে চলে আসে। বলে যে তোমার সকল প্লেয়ার, মানে তোমার দলের সকল মেম্বাররা এখন খেলতে নেমেছে, তারা চায় মন প্রাণ দিয়ে এই খেলাটাকে। তুমি প্লিজ এখান থেকে চলো, তুমি না গেলে এই তোমার দলটি জীবনও জিততে পারবে না। তুমি হলো ওই দলের একটা অংশ, তোমাকে ছাড়া ওই দলটি অসম্পূর্ণ। এরকম অনেক বুঝে স্যাম তার শেষ মুহূর্তে লিউ স্যামকে ওই দলে নিয়ে যায়। কিন্তু এদিকে দেখা যায় ভিক্টোরি ক্লাবটি তার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতেছে এই ম্যাচটি জেতার, কিন্তু শেষ মুহূর্তে আর কোনো কিছুতেই কাজ হয় না। মানে তারা একটা গোল খেয়ে যায় শেষ মুহূর্তে। কিন্তু ঠিক এই সময় দেখা যায় এই জায়গায় 10 নম্বর জার্সি পরিহিত এসে দাঁড়িয়েছে স্যাম, মানে এই দলের ক্যাপ্টেন। সে এসেই তাড়াতাড়ি করে মাঠে নেমে যায় ক্যাপ্টেনের ব্যাজটি পরে। সে সবাইকে চুল টেনে দেখায়, মানে এই দৃশ্যটি কিন্তু ছিল যে মুভির প্রথম দৃশ্যে স্যাম সকলের চুল টানতে চায়, সকলকে বুঝাইতেছে যে চুল টানার মাধ্যমে তাদের সকল শক্তি বের হয়ে আসবে, মানে সর্বোচ্চ শক্তিটা বের হয়ে আসবে চুল টানার মাধ্যমে। এরপর তারা খেলতে নেমে যায়, কিছু একটা পরামর্শ করে, তারপর তারা খেলা শুরু করে। খেলার এক পর্যায়ে স্যাম কিন্তু একটা গোল দিয়ে দেয়, মানে তারা পরিশোধ করে ফেলছে, নায়ক এসে পড়ছে, গোল তো অবশ্যই হইব। তো এখন কিন্তু প্ল্যানটিকের মাধ্যমে সে একটা গোল দিয়ে দেয়। এরপরে যখন খেলার সময়টি শেষ হয়ে যায় তখন অতিরিক্ত সময় স্যাম আরেকটি প্ল্যান্টিং মাধ্যমে গোল দিয়ে এই দলটাকে বিজয়ী ঘোষণা করে, মানে এই দলটাকে শেষ পর্যন্ত জিতেছে। 14 বছর পরে একটা ট্রফি এনেছে, বিজয়ের ট্রফি তাও। আর 14 বছর আগে এনেছিল যে রানার্স আপের ট্রফি, তাও এই স্যামের জন্যই রানার্স আপ হয়েছিল। আর আজকে এই দিনে এই স্যামের জন্যই কিন্তু এই ভিক্টোরি ক্লাবটি আবার জয়মুক্তি দেখতে পায়। এখানে লিউ এবং এই ক্লাবের চেয়ারম্যান অনেক বেশি খুশি হয়ে যায়। চেয়ারম্যান কিন্তু একটা হাক করে দেয় লিউকে, সে কিন্তু অনেক বেশি খুশি দেয়। আর তার খুশিটা আরো বেশি বেড়ে যায় যখন সে দেখে তার ছেলে এখন পর্যন্ত আমেরিকা যায়নি। তাই ওয়াইফ এসে বলে, আমরা এখন আমেরিকা যাইনি, তোমার ছেলে তোমার খেলাটি দেখতে চেয়েছিল, তোমার ম্যাচটি দেখতে চেয়েছিল, তাই আমাদের আর আমেরিকা যাওয়াটি হয়নি আজকের মতন। স্যাম এখানে তার ছেলেকে দেখে কিন্তু অনেক বেশি খুশি হয়ে যায় এবং কি অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। এরপর দেখানো হয় যে এই ক্লাবের চেয়ারম্যান এবং লিউ কিন্তু বিয়ে করে ফেলেছে, আর এই দৃশ্যের মাধ্যমে আমাদের এই মুভিটি শেষ করা হয়। তো বন্ধুরা, আজকে মুভিটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর যদি তোমাদের কাছে একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যদি খারাপ লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবে। বাট কিছু না কিছু তো করা লাগবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজে এবং পরিবারের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।